1941 সালের ডিসেম্বর মাস। হাওয়ায় তখনও ছিল শান্তির ছোঁয়া, কিন্তু কয়েক মিনিট পরেই সেই শান্তি ভেঙে যায় ধ্বংসের গর্জনে। জাপানের হঠাৎ আক্রমণে আগুনে জ্বলে ওঠে আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবার। সেই এক মুহূর্তে বদলে যায় হাজার মানুষের জীবন। ভালোবাসা মিশে যায় যুদ্ধের রক্তে, আর ইতিহাসে লেখা হয় এক ভয়ঙ্কর অধ্যায়, যেখানে সাহস, ত্যাগ আর বেদনা একসাথে জেগে ওঠে। চলো ফিরে যাই সেই দিনটাতে যেখানে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর যুদ্ধ। আর আজকের এই মুভির নাম পার্ল হারবার। গল্পটা শুরু হয় 1923 সালে। আমেরিকার টেনেসিতে দুই শিশু রেপ এবং ড্যানি একসঙ্গে খেলা করছিল। তারা তাদের খেলায় এমন ভান করছিল যে তারা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের হত্যা করছে। আর ঠিক তখনই ড্যানির বাবা তার প্লেন নিয়ে সেখানে এসে নামে। তারপর এই দুজনেই সেই প্লেনে চড়ে বসে, আর খেলতে খেলতে তারা হঠাৎ করে সেই প্লেনটা চালু করে ফেলে। আর সেই প্লেনটা চালু হয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরই সেটা থেমে যায়। তখন ড্যানির বাবা সেখানে আসে এবং ড্যানিকে মারতে থাকে। রেপ তার বন্ধুকে বাঁচানোর জন্য ড্যানির বাবার উপর ঝাঁপিয়ে পড়ে আর বলে, তুমি একটা নোংরা জার্মান। এই কথার উত্তরে ড্যানির বাবা বলে, আমি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আর আমি চাই না এমন কিছু আবার কখনো ঘটুক, কারণ সেই যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। আমি চাই না কেউ আর এমন দৃশ্য দেখুক। এই কথা বলে তিনি সেখান থেকে চলে যান। ড্যানি তখন রেপকে বলে, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। ধীরে ধীরে সময় কেটে যায়, আর এরপর সময়টা আসে 1941 সাল। এটা ছিল সেই সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। জার্মানি ইউরোপের উপর আক্রমণ করছিল, কিন্তু আমেরিকা তখনও যুদ্ধে অংশ নেয়নি। রেপ আর ড্যানি এখন বড় হয়ে গেছে, আর তারা দুজনেই এয়ারফোর্সের লেফটেন্যান্ট পদে কর্মরত। রেপকে তার মেজর, যার নাম জিনি, তিনি ডেকে পাঠান। তিনি রেপকে বলে, ব্রিটিশরা তোমাকে ইগল স্কোয়াড্রনের জন্য বেছে নিয়েছে, তুমি চাইলে সেখানে যেতে পারো। তিনি আরও বলে, আমার ভালো পাইলটের প্রয়োজন, কারণ আমি জানি আজ না হোক কাল আমাদের এই যুদ্ধে নামতেই হবে, আর আমার দরকার ভালো পাইলটদের। এই কারণেই আমার দায়িত্ব তোমাকে থামানোর। তখন রেপ জিজ্ঞাসা করে, স্যার, যদি আপনি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? মেজর উত্তর দেয়, আমি হলে অবশ্যই যেতাম। এই কথা শোনার পর রেপও যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। আসলে হিটলার ইউরোপে আক্রমণ চালিয়ে ইউরোপকে দুর্বল করে ফেলেছে, আর ইউরোপে সেই আক্রমণ লাগাতার চলছিল। এই কারণে ব্রিটিশরা আমেরিকান পাইলটদের সাহায্য চাইছিল। এখন যখন ড্যানি জানতে পারে যে রেপ ব্রিটেনে যুদ্ধ করতে যাচ্ছে, তখন সে খুব দুঃখ পায়, কারণ সে জানে যুদ্ধ খুব বিপজ্জনক। রেপ তখন বলে, আমি খুব তাড়াতাড়ি 25 বছর বয়সী হয়ে যাব, আর তারপরে ওরা আমাকে ফ্লাইট ইনস্ট্রাক্টর বানিয়ে রাখবে, কিন্তু আমি একজন ফাইটার পাইলট হতে চাই, এই কারণে আমাকে যেতেই হবে। রেপ এবার যুদ্ধে যাওয়ার আগে মেডিকেল টেস্ট দিতে যায়। এই টেস্টে চোখের পরীক্ষা সহ বিভিন্ন রকমের চেক আপ করা হয়। রেপের একটি সমস্যা ছিল, তার ছোট লেখা পড়তে কিছুটা সমস্যা হতো। আর যখন সে চোখের পরীক্ষার জন্য যায়, তখন সেখানে একটি নার্স ছিল, যার নাম ছিল এভলিন। আর সেই নার্স বুঝে যায় যে রেপের পড়ার সময় সমস্যা হয়। সে বলে, আমাদের 20/20 দৃষ্টিশক্তি প্রয়োজন, তাই আমি তোমাকে পাশ করাতে পারবো না। তখন রেপ বলে, আমার শুধু পড়ার সময় সমস্যা হয়, আমি দৌড়াতে থাকা খরগোশের উপরেও নিশানা লাগাতে পারি। তার এই উৎসাহ আর আত্মবিশ্বাস দেখে এভলিন তাকে মেডিকেল টেস্টে পাশ করিয়ে দেয়। এরপর রেপ এভলিনের প্রেমে পড়ে যায় এবং সে তাকে তার ভালোবাসার কথা জানায়। এখন তারা দুজনেই একে অপরকে ভালোবাসতে শুরু করে। এভলিন রেপকে বলে, জানি না পার্ল হারবারে কি হবে। রেপ তখন এভলিনকে জানায়, আমি আগামীকাল যুদ্ধে যাচ্ছি, আমি ব্রিটেনের পক্ষে লড়ব। এই কথা শুনে এভলিন হতবাক হয়ে যায়, কারণ সে এখনো জানতো না যে রেপ যুদ্ধে যেতে চলেছে। এভলিন বলে, তোমাকে ওরা যুদ্ধের জন্য কিভাবে পাঠাতে পারে? রেপ উত্তর দেয়, এটা আমার নিজের সিদ্ধান্ত ছিল, আর আমি চাইলে থেকে যেতে পারতাম, কিন্তু আমি যেতে চেয়েছি। আমার পুরো জীবন এই মুহূর্তের অপেক্ষায় ছিল। আমি যুদ্ধ করতে চাই, আমি একজন ফাইটার হতে চাই। আর এরপর রেপ যুদ্ধে চলে যায়। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট বলে, আমরা আর কতদিন এভাবে বলে যাব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে না। আসলে তিনি যুদ্ধে অংশ নিতে চাইছিলেন, যাতে প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করা যায়, কিন্তু তার দলের কেউ এই ব্যাপারে সম্মত ছিল না। তারা বলে, শত্রুপক্ষ ট্যাঙ্ক তৈরি করছে, বোমা বানাচ্ছে, আর আমরা এখানে ফ্রিজ তৈরি করছি। আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা যুদ্ধ থামাতে পারবো না। আর অন্যদিকে জাপান আমেরিকার উপর রেগে আছে, কারণ আমেরিকা তাদের তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছে, আর জাপানের তেলের খুব প্রয়োজন। জাপানের কাছে যা তেল আছে তা সর্বোচ্চ 18 মাস পর্যন্ত চলতে পারে। জাপানের নেতারা বলেন, আমাদের আমেরিকার উপর হামলা করতে হবে, আর এই হামলা হবে একেবারে হঠাৎ। আমরা আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত পার্ল হারবার নৌবাহিনীর ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে দেব। এদিকে রেপও এখন যুদ্ধে তার প্লেন ওড়াচ্ছে। সে এক এক করে অনেক শত্রুদের বিমান ধ্বংস করে। এর পাশাপাশি এভলিনকে চিঠিও লেখে, তাদের মধ্যে গভীর ভালোবাসা রয়েছে। রেপ এভলিনকে লেখে, এখানে প্রতিটা পদক্ষেপেই বিপদের মুখোমুখি হতে হয়,
পরশু যেই দুইজন পাইলটের সঙ্গে আমি বিয়ার খেয়েছিলাম, আজ তারা আর এই পৃথিবীতে নেই। আর রেপের সঙ্গেও ঠিক এমনটাই ঘটে। পরের দিন যখন সে যুদ্ধে যায়, শত্রুরা তার প্লেনের উপর একের পর এক গুলি চালায়, আর তার প্লেন সমুদ্রের পানিতে কোথাও হারিয়ে যায়। সবাই ধরে নেয় রেপ এখন আর বেঁচে নেই, সে মারা গেছে। আর রেপের মৃত্যুর খবর এভলিনকে জানাতে যায় তার বন্ধু ড্যানি। কারণ রেপ যুদ্ধে যাওয়ার আগে ড্যানিকে বলেছিল, যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই খবরটা তুমি এভলিনকে দিও, যেন সেই কঠিন মুহূর্তে আমার বন্ধুই তাকে সামলাতে পারে। রেপের মৃত্যুর খবর শুনে এভলিন পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো ঝাপসা হতে শুরু করে। এভলিনের বন্ধুরা তাকে বলে, তোমাকে সামনে এগোতে হবে। এদিকে রেপের বন্ধু ড্যানি এভলিনকে পছন্দ করতে শুরু করে। সে এভলিনের জীবনের একটি অংশ হতে চায়, আর এভলিনকেও জীবনের সামনে এগোতে হবে। এই কারণেই ড্যানি ও এভলিন একে অপরের কাছাকাছি চলে আসে, আর ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। অন্যদিকে জাপান এখন আমেরিকার পার্ল হারবারের উপর আক্রমণের সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। তারা ভালোভাবে পার্ল হারবারের তথ্য সংগ্রহ করে ফেলে। সেখানের সমস্ত ছবি এখন তাদের হাতে আছে। তাদের জানা থাকে কোন জাহাজটি কোথায় অবস্থান করছে। সাথে তারা রেডিওতে ভুল বার্তা পাঠাতে থাকে, যাতে করে আমেরিকাকে সম্পূর্ণ বিভ্রান্ত করা যায়। জাপানিদের জাহাজের বহর, যাকে ফ্লিট বলা হয়, সেই ফ্লিট আক্রমণের জন্য এগিয়ে আসে। কিন্তু ওই জাহাজের ফ্লিট সমুদ্রের কোথাও অদৃশ্য হয়ে যায়, যা আমেরিকার র্যাডারে একদম ধরা পড়ে না। এই কারণে আমেরিকা দুশ্চিন্তায় পড়ে যায়। তাদের ধারণা ছিল জাপানিরা কিছু একটা পরিকল্পনা করছে, কিন্তু তারা এটা ধারণাও করতে পারেনি যে জাপান ইতিমধ্যেই পার্ল হারবারে হামলার পরিকল্পনা সম্পন্ন করে ফেলেছে। অন্যদিকে 6ই ডিসেম্বর রাতে হঠাৎ একদিন এভলিনের সামনে রেপ এসে দাঁড়ায়। রেপ এখনো বেঁচে আছে, আর তাকে দেখে এভলিন ভীষণ কেঁদে ফেলে, খুব আবেগপ্রবণ হয়ে যায়। সে বলে, আমি ভেবেছিলাম তুমি আর এই দুনিয়াতে নেই, আমায় এমনই খবর দিয়েছিল। রেপ বলে, আমার প্লেনটা সমুদ্রে পড়ে গিয়েছিল, তারপর আমাকে একদল ফরাসি জেলেরা উদ্ধার করে। তারপর আমি ফ্রান্সে ছিলাম, সেখান থেকে আমি যোগাযোগ করতে পারিনি, কিন্তু প্রতিটা মুহূর্তে আমি তোমাকে মনে করতাম, তোমার সঙ্গে দেখা করতে চাইতাম। তখন এভলিন তাকে বলে, এখন আমি আর ড্যানি একসঙ্গে আছি। এই কথা শুনে রেপের খুব কষ্ট হয়। কিছুক্ষণ পর সেখানে ড্যানিও আসে, কিন্তু রেপ তার সঙ্গে কোনো কথা বলে না। সেই সন্ধ্যায় রেপ ফিরে আসায় তার বন্ধুরা আনন্দে উদযাপন করে। ড্যানিও সেই অনুষ্ঠানে আসে। ঠিক তখনই রেপ আর ড্যানির মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ রেপ মনে করে ড্যানি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তবে ড্যানি রেপকে বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে, তোমার মৃত্যুর খবর শুনে আমরা দুজনেই গভীর দুঃখে ছিলাম। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে গেল, আর আমরা একে অপরের কাছাকাছি চলে এলাম। এটা কারো দোষ ছিল না। কিন্তু রেপ কিছুই শুনতে চায় না। তার মনে হয় তার সবচেয়ে কাছের বন্ধু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই কারণে দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয়, আর ঝগড়ার পর দুজনে একসঙ্গে গাড়িতে বসে কথা বলে। ড্যানি বলে সবকিছু ঠিক হয়ে যাবে। রেপ বলে, এখন আমাদের মধ্যে কিছুই আর আগের মতন ঠিক নেই। এরপর তারা রাতটা সেই গাড়ির মধ্যেই ঘুমিয়ে কাটায়। অন্যদিকে আমেরিকা এখন বুঝতে পারছে যে জাপান তাদের উপর শীঘ্রই আক্রমণ করতে চলেছে, কারণ আমেরিকানরা অনেক গোপন বার্তা পাচ্ছিল, যেগুলো তারা বিশ্লেষণ করার চেষ্টা করছিল। কিন্তু তাদের এটা জানা ছিল না যে জাপানিরা ঠিক কোথায় হামলা করতে চলেছে। জাপানিদের পরিকল্পনা ছিল তারা ভোরবেলা পার্ল হারবারে আমেরিকার প্যাসিফিক ফ্লিটের উপর আক্রমণ করবে এবং সেটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। তারা চায় এই হঠাৎ আক্রমণে আমেরিকাকে চমকে দেবে। এই কারণে জাপানিরা খুব নিচু দিয়ে তাদের প্লেনগুলো ওড়াতে থাকে, এবং সেইভাবে তারা পার্ল হারবার পর্যন্ত পৌঁছে যায়। তারপর তারা পার্ল হারবারে আক্রমণ চালায়। এটি ছিল আমেরিকার উপর একটি বিশাল আঘাত। এই হামলায় জাপানিরা পার্ল হারবারকে প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। এতে আমেরিকার বিশাল ক্ষয়ক্ষতি হয়। জাহাজ, বিমান, ক্যাম্প সবকিছু ধ্বংস হয়ে যায়, আর অনেক সৈন্যও মারা যায়। এদিকে ড্যানি ও রেপ কোনোভাবে নিজেদের প্লেন পর্যন্ত পৌঁছে যায়। তারা এবার তাদের সাথীদের নিয়ে জাপানিদের উপর পাল্টা হামলা চালাতে শুরু করে। কিন্তু জাপানিদের কাছে এখানে মোট 350টি বিমান ছিল, আর এই হামলায় আমেরিকার অনেক বিমান ধ্বংস হয়ে যায়। কিন্তু তারা তাদের টিমের সঙ্গে কোঅর্ডিনেশন করে এবং একসঙ্গে লড়াই করে জাপানিদের 29টা বিমান ধ্বংস করে। তবুও এটা জাপানিদের জন্য খুব বড় ক্ষতি ছিল না। এই হামলার পর পুরো আমেরিকা স্তব্ধ হয়ে যায়। এখন এক ভয়ঙ্কর শক্তি জেগে ওঠে, যে এতদিন ঘুমিয়েছিল। 7ই ডিসেম্বর 1941 সাল। এই দিনটা ইতিহাসে এমন একটা দিন হয়ে গেল যেটা কখনো ভোলা যাবে না। আমেরিকার প্রেসিডেন্ট তার ভাষণে বলেন, জাপান এই হামলার পরিকল্পনা বহু সপ্তাহ ধরে করছিল, আর একই সময়ে তারা আমেরিকার সঙ্গে শান্তি স্থাপনের ভান করছিল। এটা ছিল এক ধরনের বিশ্বাসঘাতকতা। আর এখন আমেরিকাও সম্পূর্ণভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রেপ আর ড্যানিকে পাঠানো হয় কর্নেল ডুলিটলের একটি গোপন মিশনে। তাদেরকে এই মিশনে পাঠানো হয় জাপানিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। সেই মিশনে যাওয়ার আগে এভলিন রেপের সঙ্গে দেখা করতে আসে। এভলিন রেপকে জানায়, আমি প্রেগনেন্ট,
আমি ড্যানির সন্তানের মা হতে চলেছি, কিন্তু আমি এখনও ড্যানিকে এই কথাটা জানাইনি। সে এটাও বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার সঙ্গে আমার পুরো জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সবকিছু বদলে গেছে। আর রেফও পুরো পরিস্থিতিটা বোঝে। সে এভলিন ও ড্যানি দুজনেকেই ক্ষমা করে দেয়। রেফ ড্যানিকে বলে, তুমি এই যুদ্ধে যেও না, এভলিন আগেও একবার তার ভালোবাসাকে হারিয়েছে, আর আমি চাই না তার সঙ্গে আবার সেটা ঘটুক। কারণ রেফ জানে যে মিশনে তাদের পাঠানো হচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক। সেই মিশন থেকে জীবিত ফিরে আসতে পারবে কিনা তার কোনো ঠিক নেই। রেফ ড্যানিকে বলে, ছোটবেলা থেকে তুমি সবসময় আমায় রক্ষা করেছো, আমাকে সব বিপদ থেকে বাঁচিয়েছো, তুমি আমার সত্যিকারের বন্ধু। এরপর তারা দুজন সিদ্ধান্ত নেয় তারা এই বিপজ্জনক মিশনে যাবে। তাদের সঙ্গে আরও অনেক পাইলট ছিল। আসলে এটা ছিল একটি বিশেষ মিশন, যার লক্ষ্য ছিল জাপানের উপর পাল্টা আক্রমণ করা। এই মিশনের লক্ষ্য ছিল টোকিওতে হামলা চালানো, যা জাপানের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত। এই মিশন ছিল অত্যন্ত কঠিন। তাদের জানানো হয় নৌবাহিনী তাদেরকে টোকিও থেকে 400 মাইল আগে পর্যন্ত নিয়ে যাবে। এরপর সেখান থেকে তাদেরকে বিমানবাহী জাহাজ থেকে উড়ে যেতে হবে টোকিওর উদ্দেশ্যে। কিন্তু এর আগে এই বোমারু বিমানগুলোকে কখনো সেনাবাহিনী জাহাজ থেকে ওড়ানো হয়নি, কারণ এই প্লেনগুলোর ওড়ার জন্য বড় রানওয়ের দরকার হয়। এই কারণে সবগুলো প্লেনের ওজন হালকা করা হয়, অতিরিক্ত জিনিসপত্র নামিয়ে ফেলা হয়। এখন তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রস্তুত। আর আজকের তারিখ হলো 2 এপ্রিল 1942। রেফ তার ক্যাপ্টেনকে বলে, জাপানিরা আমাদের উপর 300-এরও বেশি বিমান নিয়ে হামলা চালিয়েছিল, আর আমরা হামলা করছি মাত্র 16টি প্লেন নিয়ে। আমাদের এই ছোট্ট আক্রমণে তাদের কী বা ক্ষতি হবে? তাদের ক্যাপ্টেন জবাব দেয়, তারা আমাদের উপর হাতুড়ি দিয়ে আঘাত করেছে, আর আমরা তাদের উপর সুই দিয়ে আঘাত দিতে যাচ্ছি। কিন্তু যদি আমরা এই হামলার পরিকল্পনায় সফল হই, তাহলে এই আঘাত হবে ঠিক যেন একটি কাঁটা, যেটা সোজা তাদের হৃদয়ে গিয়ে বিঁধবে। একটা কথা সবসময় মনে রেখো, জয় তাদেরই হয় যাদের নিজেদের জয়ের উপর বিশ্বাস থাকে, আর আমরা পুরো আমেরিকাকে এই জয়ের উপর বিশ্বাস করতে শেখাবো। এরপর সেই সময়টা আসে যেই সময়টার জন্য তারা অপেক্ষা করছিল। 1942 সালের 18ই এপ্রিল। তারা এখন জাপানের উপর হামলা চালাতে প্রস্তুত। কিন্তু যে জায়গা থেকে তাদের উড়ান শুরু করার কথা ছিল, তার আগেই তাদের শিপের আশেপাশে জাপানি জাহাজ এসে পড়ে। এখন যদি তারা এই দূরত্ব থেকেই উড়ান শুরু করে, তাহলে তারা জাপানে আক্রমণ চালিয়ে আর চীনে পৌঁছাতে পারবে না। আসলে তাদের পরিকল্পনা ছিল জাপানে হামলা চালিয়ে তারপর চীনে গিয়ে ল্যান্ড করা। কিন্তু যদি তারা এই দূরত্ব থেকে টেক আপ করে, তাহলে চীনে পৌঁছানোর আগেই তাদের প্লেনের জ্বালানি শেষ হয়ে যাবে। তবুও তাদের হাতে এখন আর কোনো বিকল্প নেই, তাদের এই অবস্থান থেকেই উঠতে হবে। 16টি প্লেন সেখান থেকে উড়ে যায় এবং জাপানে পৌঁছে টোকিও শহরের উপর বোমাবর্ষণ শুরু করে। এর ফলে টোকিও শহরে প্রচুর ক্ষয়ক্ষতি হয় আর অনেক মানুষও মারা যায়। সবকিছু একেবারে তাদের পরিকল্পনা মাফিকই হয়, আর তারা তাদের মিশনে সফল হয়। কিন্তু এখন চীনে পৌঁছানো তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সমুদ্রের উপর দিয়ে তাদের প্লেনগুলো উঠতে থাকে, আর প্লেনগুলো জ্বালানি ধীরে ধীরে ফুরিয়ে আসে। ঠিক তখনই তাদের সামনে ভূমি দেখা যায়। তারা সবাই অনেক কষ্টে সেখানে ল্যান্ড করতে সক্ষম হয়। তবে ড্যানি আর রেফের প্লেনটি সেখানে গিয়ে ক্র্যাশ করে, আর ক্র্যাশ হওয়ার পরে তাদের সেখানে জাপানি সৈন্যদের মুখোমুখি হতে হয়। জাপানিরা ড্যানিকে ধরে ফেলে। এই সবের মাঝে গান ফায়ার শুরু হয়ে যায়। তারা সবাই মিলে সমস্ত জাপানি সৈন্যকে মেরে ফেলে, কিন্তু এই গোলাগুলিতে ড্যানি মারাত্মকভাবে আহত হয়ে যায়। রেপ তখন তাকে বলে, এভলিন তোমার সন্তানের মা হতে চলেছে। এই কথাটা শুনে ড্যানির মনে একদিকে আনন্দ হয়, কিন্তু সে জানে সে আর বাঁচতে পারবে না। সে রেফের কোলে শুয়ে নিজের জীবনের শেষ নিঃশ্বাস নেয় আর বলে, এই সন্তান এখন থেকে তোমার। এরপর ড্যানি শহীদ হয়ে যায়। চীনের সরকারের সহায়তায় অবশেষে নিজেদের দেশ আমেরিকায় ফিরে আসতে সক্ষম হয়। আমেরিকায় ফিরে আসার পর যখন এভলিন ড্যানির মৃত্যুর খবর জানতে পারে, তখন তার হৃদয় ভেঙে যায়। সে গভীর শোকাহত হয়। কিন্তু জীবনে অনেক কিছুই এমন হয় যা আমাদের ইচ্ছার বাইরে ঘটে যায়। যেসব জিনিস মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, মৃত্যু সেগুলোর মধ্যে একটি। এইসব পাইলটদের অসাধারণ সম্মান দেওয়া হয়, কারণ তারা তাদের দেশ আমেরিকার জন্য এমন কিছু করেছে যা সম্ভবত এর আগে কেউ কখনো করেনি। আর শেষ পর্যন্ত রেফ আর এভলিন বিয়ে করে এবং তাদের একটি সন্তানও হয়, আর সেই সন্তান ছিল ড্যানির, আর তার নামও তারা ড্যানি রাখে। রেফ ছোট্ট ড্যানিকে নিয়ে সেই প্লেনে চড়ে আকাশে ওড়ে, যে প্লেনটাকে শৈশবে রেফ আর ড্যানি একবার ভুল করে চালিয়ে ফেলেছিল। এইভাবেই তাদের গল্প, তাদের জীবন নতুন পথে এগিয়ে যায়। এরপর আমেরিকা 1945 সালের 6ই আগস্টে জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা ফেলে, আর 9ই আগস্ট 1945-এ নাগাসাকি শহরে আর একটা পারমাণবিক বোমা ফেলে। আর এই পুরো হামলায় 3.5 লাখেরও বেশি মানুষের প্রাণ যায়। এরপর জাপান আমেরিকার সামনে আত্মসমর্পণ করে।